আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে একটি ছোট লেসনটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন এবং কনফিউজিং লেসন যা আপনাদেরকে অনেক সহযোগিতা করবে বিভিন্ন পরীক্ষায় এক্সাম টেস্টে, অ্যাডমিশন টেস্টে বা জব টেস্টে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ইংরেজিতে লেখা এবং বলার ক্ষেত্রেও আপনাদের এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এগুলো হচ্ছে অনেক কনফিউজিং। তো চলুন দেরি না করে লেসনটা শুরু করি। ডাল অ্যাট অর্থ হচ্ছে কোনো কিছুতে অনভিজ্ঞ বা কাঁচা। ডাল অফ যে কানে শোনে না। উইকিন হচ্ছে কোনো কিছুতে কাঁচা বা দুর্বল। টায়ার্ড উইথ হচ্ছে কোনো কিছুতে ব্যস্ত ক্লান্ত। টায়ার্ড অফ অথবা ফেড আপ উইথ হচ্ছে একঘেয়েমিতে বিরক্ত বা কান ঝালাপালা হওয়া, এরকম অর্থ বোঝাতে এইগুলো ব্যবহৃত হয়। এখন আমরা বুঝতে পারতেছি না আসলে কিভাবে এই জিনিসগুলো ব্যবহার করব। সে অঙ্কে কাঁচা, অদক্ষ বা গাধা। সে ইংরেজিতে কাঁচা, অদক্ষ বা গাধা, এইভাবে বুঝাতে আমরা কি বলি? হি ইজ ডাল অ্যাট, আমরা প্রশ্নতে বলি ডাল অ্যাট ম্যাথ। হি ডাল অ্যাট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা ইংরেজিতে কাঁচা, অথবা হি ইজ ডাল অ্যাট ইংলিশ, ইংরেজিতে কাঁচা, এটাও বলা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে ডাল অফ। এখন প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো দেখেই আমাকে বুঝতে হবে এই ডালের পর অ্যাড বসবে। এই ডালের পর অ্যাড বসবে কেন বুঝতে হবে। এখানে আমার পড়াশোনা কোনো না কোনো বিষয় রয়েছে, বা কোনো রান্না হতে পারে যে হিজ ডাল অ্যাট কুকিং, সে রান্না একেবারেই পারে না, রান্নাতে কাঁচা। হ্যাঁ, এরকম হতে পারে। হ্যাঁ, এটাও হতে পারে। এক কথা, কোনো বিষয় যখন কাঁচা হবে তখন হবে সে একেবারেই কাঁচা, অদক্ষ, গাধা, এরকম তখন হবে ডাল অ্যাট। এরপরে অবশ্যই একটা বিষয় থাকবে। কি থাকবে? বিষয় থাকবে। সে কানে শুনতে পায় না বা সে বধির। শি ইজ ডাল অফ হিয়ারিং। এই হিয়ারিং শুনে বুঝতে হবে আমার ডালের পর অ্যাড বসবে না, এই ডালের পর আমার অফ বসবে। এটি আমাকে মনে রাখতে হবে। ডাল অফ হিয়ারিং, সে কানে শুনতে পায় না। আচ্ছা, এখন বুঝি সে ইংরেজিতে বা বিজ্ঞানের বিষয়গুলোতে দুর্বল বা কাঁচা। তাহলে শি ইজ উইক ইন ইংলিশ, কোন বিষয়ে দুর্বল, ইন ইংলিশ হতে পারে অথবা ইন অল সায়েন্স সাবজেক্টস হতে পারে। যে কোনো বিষয় যখন কাঁচা হবে, একেবারেই যখন বলবো খুবই কাঁচা, গাধা, অদক্ষ, তখন হবে ডাল অ্যাট। আর যদি বলি সে বেশ দুর্বল, তখন হবে উইক ইন। এটা বললেও হবে। তাহলে বলতে হবে হি ইজ উইক ইন ম্যাথ, উইক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা উইক ইন ইংলিশ। আবার বলা যেতে পারে হি ইজ উইক ইন কুকিং, সে রান্না তো কাঁচা, অদক্ষ, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। তা আমরা শিখে নিচ্ছি এই ব্যাপারগুলো। আচ্ছা, এখন আসি টায়ার্ড উইথ, কোনো কাজ করতে ক্লান্ত। আচ্ছা, দিনমজুরটি কঠোর পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছে। দ্য ডে লেবার হ্যাজ গট টায়ার্ড, হয়ে পড়েছে, ইন গেট হওয়া, এটা হচ্ছে বিকাম। এখানে আমরা যদি বিকামও দিই, BECOME, বিকাম দিলেও হবে। বিকাম টায়ার্ড উইথ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের কারণে সে ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু যখন আমরা বলবো টায়ার্ড অফ, ফেড আপ উইথ, কোনো কিছু একঘেয়েমিতে বিরক্ত বা কান ঝালাপালা হয়ে যায়। যেমন দেখেন, আমি তার চামতোর সঙ্গে আমি যদি বিরক্ত, আই এম টায়ার্ড অফ হিজ ফ্ল্যাটারি। দেখেন এখানে টায়ার্ড বলেছি, টায়ার্ডের সঙ্গে উইথ কেন দিয়েছি, তখন বুঝতে হবে এখানে আমার একটা কাজ থাকবে, এই কাজের কারণে আমার এখানে ক্লান্ত হয়ে পড়েছি, সেই জন্য এখানে উইথ বসছে। কিন্তু যখন এখানে চামচাগিরি, ফ্ল্যাটারির মতো সমত কথা বলবো, তখনই বুঝতে হবে আমার এখানে অফ বসবে, তার মানে আমার বামে অফ বসবে। তার মানে আই এম টায়ার্ড অফ হিজ ফ্ল্যাটারি, তার তোর সাথে আমি ফেড আপ হয়ে গেছি, আমি ক্লান্ত, চামচাগিরি। এরকম করা যেতে পারে, আই এম FED fed up with his flattery, FLATTERY, এটা করা যেতে পারে, ফেড আপ উইথ হিজ ফ্ল্যাটারি। আমি তার চায়না ভ্রমণের কথা শুনতে শুনতে সে বিরক্ত, তাহলে হি ইজ টায়ার্ড অফ হিয়ারিং দ্য ট্রিপ টু চায়না। তার টিয়ারিং হিজ ট্রিপ টু চায়না, তার চায়না যে যাবে সেই কথাটা শুনতে শুনতে সে কান ঝালাপালা, সে বিরক্ত। আচ্ছা, আমি তার একই কাহিনী শুনতে শুনতে বিরক্ত, অথবা আমি তার এই গল্প শুনে শুনে কান ঝালাপালা হয়ে গেছে আমার আর কি। আই হ্যাভ বিন সিক অ্যান্ড টায়ার্ড অফ, এটাও একটু নতুন স্ট্রাকচার বলতে পারি বা নতুন প্যাটার্ন বলতে পারি, অফ হিয়ারিং হিজ সেম ওল্ড স্টোরি। তার একই গল্প রয়েছে, হিজ সেম ওল্ড স্টোরি, তার একই গল্প শুনে শুনে আমি ক্লান্ত, আমার বিরক্ত এসে গেছে। অথবা আই হ্যাভ বিন, এরকম করা যেতে পারে, ফেড আপ উইথ হিয়ারিং
হিজ সেম ওল্ড স্টোরি। এক কথায় আমরা মনে রাখতে হবে এই 5, 6 এবং এই 7-এর প্যাটার্নটা হচ্ছে আমার এটি। এইভাবে আমরা প্রিপোজিশনগুলো বসাবো। আমাদেরকে মনে রাখতে হবে এই প্রিপোজিশনগুলো ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে দৈনন্দিন জীবনযাপন করতে এই সমস্ত শব্দ দিয়ে প্রিপোজিশন বসাতে আমাদেরকে কনফিউজিং করে তোলে। তো আশা করি এই লেসনটির মাধ্যমে আপনাদের এইগুলো সম্পর্কে আর কোনো কনফিউজিং স্টেটে আপনারা আর থাকবেন না। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং তাহলে আমি উপকৃত হব এবং আপনাদের মাঝে আরও সুন্দর করে সহজভাবে লেসন নিয়ে আসার চেষ্টা করব। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।